আমন্ত্রণ দীপ্ত টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। কোমর ব্যথা আমাদের দেশের প্রেক্ষাপটে অতি সাধারণ একটি সমস্যা এবং একটা সময় আমরা খেয়াল করতাম কেবলমাত্র প্রাপ্তবয়স্ক কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাই কোমর ব্যথায় আক্রান্ত হতো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনটি এখন বদলে গিয়েছে। এখন তরুণ কিংবা মাঝবয়সীরাও হর হামেশাই কোমর ব্যথায় ভুগছে। তবে এই কোমর ব্যথাটি আপনার কি কারণে হয়ে থাকছে কিংবা এই কোমর ব্যথা রোধে আপনার কতটুকু সতর্ক থাকা প্রয়োজন, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং সেই সাথে কোমর ব্যথা রোধে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, কোনো কাজ করতে পারছি না কিংবা হুট করে দাঁড়াতে গিয়ে কোমর ব্যথা করছে, এই ধরনের কমপ্লেনগুলো আমরা হর হামেশাই শুনে থাকি। একটু জানতে চাই যে আসলে কোমর ব্যথার পেছনে উল্লেখযোগ্য কারণগুলো কি কি রয়েছে? কোমর ব্যথার কারণ অসংখ্য অসংখ্য অসংখ্য। যেমন আপনি হয়তো বলবেন অসংখ্য, চলুন আমরা সকাল থেকে শুরু করি। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আমার কোমর ব্যথা হতে পারে। ওঠার পরে ওয়াশ বেসিনে গিয়ে মুখ ধুচ্ছিলাম, ব্রাশ করতেছিলাম, হঠাৎ আমার কাশি আসলো। মনের অজান্তেই আমি সামনে বাঁকা হয়ে আছি, দিলাম কাশি, ডিস্কটা পেছন দিকে গিয়ে চাপ দিল। যেমন ধরেন আমরা যদি এইটাকে দেখি, এইটা এই যে দেখেন নার্ভ, তাহলে আমি যখন সামনে ঝুঁকেই কাশি দিছি তখন এই যে ডিস্ক দেখা যাচ্ছে, ডিস্ক এই দেখেন ডিস্ক, সে ডিস্কটা পেছন দিকে চাপ দেয়। চাপ দিলেই আপনার ব্যথা শুরু হবে। আচ্ছা, ব্যথা লোকাল হতে পারে, ব্যথা রেফার্ডেড হতে পারে। এবং এই যে ব্যথাটির সূত্রপাত সেটি শুধুমাত্র বেসিনে যখন আমরা একটু কুঁজো হয়ে ব্রাশ করছি এই পজিশনে থাকার কারণে। পজিশনটা এমন অবস্থা, মানে আপনার ব্যাক পেইন হবে when you are in inflection and আপনি একটা কাজ করছেন উইথ রোটেশনে অথবা ফ্লেকশনে, ব্যাক পেইন এখান থেকেই হয়। কিন্তু আপনি যদি এরকম এক্সটেন্ডেড অর্থাৎ পেছন দিকে বাঁকা হয়ে থাকেন, কাজ করেন, জীবনেও ব্যথা হবে না। আচ্ছা, হবে না, হতে পারে না। আমরা যে ব্যথার কথা আলাপ করছি এগুলো হতে পারে না একদমই। এবং এই যে লো ব্যাক পেইন, স্যার অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে বুঝতে পারছি না। তা আমরা যখন ঘুমের মধ্যে থাকি তখন তো আমাদের পজিশন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, এক একজন মানুষ এক একভাবে ঘুমায়, কিন্তু তাহলে ঘুম থেকে ওঠার পর এত তীব্র ব্যথা এটা কি কারণে? এই প্রবলেমটা আপনার আগেই ছিল, আমরা কিন্তু কারণ শেষ করে নিই, অসংখ্য কারণ একদমই আমরা জানবো, বাট এটা বলে নেই। আপনার কষ্ট আগেই ছিল, এখন যে আপনি ঘুমাইয়েছিলেন এটা একটা ব্যাড পোস্টারে ঘুমাইছেন, অথবা ওই ঘুমের সময় এমন একটা পোস্টারে ছিলেন যেখানে বারবার আপনার ওই কষ্টে সে চাপ দিচ্ছিল। আচ্ছা, আপনার সকালে তখন আপনি ঘুম ভাঙছে, উঠছেন, উঠে আর এখন নড়তে পারেন না, আপনার ব্যাক পেইন হচ্ছে। এটা খুব কমন। আচ্ছা, আপনি খাবার টেবিলে বসে আছেন, খাবার খাচ্ছেন, অনেক সময় আমাদের কোনো কিছু হয়তো যদি আমাদের ঘরের কেউ খাবার আমাদের প্লেটে উঠায় না দেয়, নিজের যদি নিতে হয় টেবিল থেকে, আপনি একবার ভেবে দেখেন, এই যে নিলেন আপনি ফ্লেক্স হলেন, এই নিচে নিতে গিয়ে আপনার ব্যাক পেইন হতে পারে। ফ্লেকশন অর্থাৎ সামনে বাঁকা হওয়াই আপনার ব্যাক পেইনের আর একটা কারণ। তাহলে অনেকের প্রশ্ন আসবে এই মুহূর্তে যে আমি সামনে যদি না বাঁকা হই তাহলে আমি কাজ করব কিভাবে? অফকোর্স আপনি কাজ করতেই পারবেন। সেখানে আমরা বলবো আপনার অ্যাবডোমিনাল মাসেল এবং লোয়ার অ্যাবডোমিনাল মাসেলকে, পেলভিক ফ্লোর মাসেলকে শক্ত করে কাজ করেন অ্যান্ড কিপ ইউর মাথা, আপনার মাথায় রাখবেন যে আমি এরকম করতে গেলে আমার কষ্ট হবে, আর কষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, তার মানে একটা মানুষ যখন কাজ করবে ডাইনিং টেবিলে বসে সামনে থেকে কোনো একটা বাটি নেবে বা কোনো একটা গ্লাস নেওয়া প্রয়োজন, পেটটাকে শক্ত করা প্রয়োজন, করে আনেন, হবে না। আচ্ছা, আপনি আপনার কাপড় পরতে যাচ্ছেন, স্পেশালি যারা জুতো পরে, প্যান্ট পরে, জুতোর ফিতা বাঁধছে, ব্যাক পেইন হবে কেন?
ফরওয়ার্ড বেন্ডিং। সেক্ষেত্রে যদি আপনি জুতোটাকে এরকম নিয়ে একটা কিছুতে এরকম করে করেন, তাহলে ফরওয়ার্ড বেন্ডিংটা অত থাকবে না, আপনার কষ্ট হবে না। মোট কথা হলো, আমি সিম্পল কোনো কাজ করলে কুচু হয়ে সেটা যদি করি এবং পেটের মাসেলকে শক্ত না করি, সেটাই আমার কোমর ব্যথা। সেখান থেকে আপনার কোমর ব্যথা হতে পারে। আপনার হয় নাই, সে 100 টাইমস আলহামদুলিল্লাহ, ইয়েস আল্লাহ, হয় নাই, হতেই পারতো, বাট হয় নাই। কারো জন্য এরকম ব্যাক পেইন না হয়ে অসহ্য, একদমই তাই, অসহ্য যখন লক হয়ে যায়, সে না এদিকে ঘুরতে পারে না এদিকে ঘুরতে পারে, বিছানায় শুতে পারে না, বিছানায় সে টার্ন করতে পারে না, এই যন্ত্রণা ভয়ঙ্কর দুর্বিষহ যার হয়েছে সে বুঝে। কারণ একটা মানুষের স্বাভাবিক কাজকর্ম যদি ব্যাহত হয়ে যায়, সে বসে থাকতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না, এবং সার্বক্ষণিক একজন মানুষের সহায়তায় চলতে হচ্ছে, এর চাইতে দুঃখজনক হয়তো আর কিছু হয় না। এবং আপনি যখন ব্যাক পেইনে ভুগবেন, আপনি সে 2 সপ্তাহ কাজ করতে পারছেন না, ওয়ার্কিং লস, ওয়ার্কিং আওয়ার 2 সপ্তাহ হচ্ছে না, কাজ করতে পারছেন না, কিন্তু আপনি টাকা নিচ্ছেন কিন্তু কাজ হলো না। তাহলে এইটা যদি হিসাব করেন, একটা লোকের ইয়ারলি কত মিলিয়ন অফ টাকা লস হচ্ছে ওই কোম্পানি, গভর্নমেন্ট এবং লোকজনের। নিশ্চয়ই তাই। এভাবে যদি চিন্তা করি, আমি কাজ করতে পারলাম না কিন্তু বেতন পাচ্ছি ঠিকই, লস হচ্ছে তাদের। স্যার, অনেকে কমপ্লেন করে যে আমি যে বেডে ঘুমাচ্ছি সেটা ম্যাট্রিক্সটাতে হয়তো বা কোনো সমস্যা, এই কারণে আমার কোমরে ব্যথা করছে। আপনি কি একটু ম্যাট্রিক্সের ব্যাপারে বলবেন যে কী ধরনের ম্যাট্রিক্স ব্যবহার করার পরামর্শ থাকে? 3 প্রকারের ম্যাট্রেসের মধ্যে আপনি মাঝখানেরটা ব্যবহার করেন। এখানে 3টা ম্যাট্রেস আছে। প্রথম ম্যাট্রেস হলো, সাধারণত একসময় চিকিৎসার জন্য বলা হতো শক্ত বিছানায় ঘুমাবেন। বিছানা যদি শক্ত না হয় তাহলে একটা বোর্ড কিনে নিয়ে আসবেন, বিছানার মধ্যে দিয়ে তার উপরে আপনি ঘুমাবেন। এটা অমানবিক। সুতরাং এটাই 3টার মধ্যে একটা বাদ দিলাম। পরেরটা কি এলো, ফোমের বিছানা, স্প্রিংয়ের বিছানা, খুব আরামে ঘুমালাম, শুতে গেলাম, আমি একদম নিচে ভিতরে দেবে গেলাম। এটা করলে কি হবে, আপনার স্পাইনটা স্যাগিং হবে। স্পাইনের যে এই স্পাইন যে অবস্থায় থাকে, প্রপার পজিশনে থাকবে না, ভিতরে যাবে। রাইট, ইউ আর ম্যাডাম, ইউ আর রাইট, ভেরি মাচ রাইট। এটা এই অবস্থায় থাকবে না, না থাকলে কম্প্রেস করবে। কম্প্রেস করলেই আপনার ব্যথা হবে, কম্প্রেস করলেই আপনার ব্যথা হবে। তাহলে কোন বেডে ঘুমাবো? ফার্ম বেড, যে বেড আপনাকে অনেক শক্ত নয় আবার অনেক নরম নয়, ফার্ম বেড। এখন তো আমাদের দেশ এত সুন্দরভাবে এগিয়ে গেছে যে শুধু বেডের কথাই বলি, আপনি হাতের নাগালি বেড, আপনি গেলেই একটা কিনতে পারেন। কিন্তু অনেকে বলে অর্থোপেডিক্স বেড, অনেকে আবার জাজিম ব্যবহার করছে, তোষক ব্যবহার করছে, সেগুলোতে কি কোমর ব্যথা কি বাড়বে নাকি কমবে? জাজিম তোষকের একটা প্রবলেম হলো, জাজিম ব্যবহার করতে করতে ওটাকে মাঝখান দিয়ে গর্ত হয়ে যায়, লোকজন আর এটা খেয়াল করে না, কারণ ওই যে উপরে একটা তোষক থাকে, খেয়াল করে না। তবে সবচেয়ে ভালো হলো ফার্ম বেড, অর্থাৎ আপনি না শক্ত না নরম। এখন আমাদের দেশে অনেক কোম্পানি এই বেড তৈরি করতেছে এবং হাতের নাগালের মধ্যে। এটা ইজ নট দ্যাট মাচ এক্সপেন্সিভ। তার মানে কোমর ব্যথায় আক্রান্ত সমস্ত রোগীদের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আজকের এই অনুষ্ঠানে এখন পর্যন্ত, যে যারা কোমর ব্যথায় ভুগছেন, রাতের বেলা ঘুমাতে গিয়ে সকালে তীব্র যন্ত্রণা অনুভব করছেন, কিংবা ব্যথাটি হুটহাট করে বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ফার্ম বেড ব্যবহার করার কোনো বিকল্প নেই। একদমই স্যার, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরেকটি প্রশ্নে যেতে চাই যে যারা ঘুম থেকে উঠে, আপনি বলছিলেন ব্রাশিং করতে গিয়ে হুট করে যদি কাশি আসে, বয়োজ্যেষ্ঠ বা 40 ঊর্ধ্ব বাবা মারা তো হুটহাট করে কাশি সবসময় আসতেই থাকে, বাচ্চারা অনেক সময় কাশে, তাদের ক্ষেত্রে যদি এমন হয় যে কাশতে গিয়ে একটু সামনে ব্রাশিং করছে, ওই সময় কোমরে ব্যথা এবং মুভ করতে পারছে না, তাৎক্ষণিক করণীয় কি? প্রথম হলো যে ব্রাশ করার সময় বা ওয়াশ বেসিনে আপনাকে একটা ছোট্ট টুল, এতটুকুনো টুল, আমাদের অনেক কোম্পানি এখন এরকম টুল তৈরি করছে, আপনি একটা টুলটাকে ওই ওয়াশ বেসিনের নিচে রাখেন। আমার ভিডিও আছে এটা এরকম। এবং যখন আপনি ব্রাশ করবেন তখন আপনি একটা পা ওই টুলে দেবেন। আচ্ছা, যখনই একটা পা টুলে দেবেন তখন আপনি এক্সটেন্ডেড হয়ে যাবেন। এখন আপনি কাশি দিলেও আপনার কষ্ট হবে না। এ হলো একটা। আর দ্বিতীয়ত হলো, আপনি যদি মাথার মধ্যে রাখেন যেরকম কাশি আসলে আমার পেট শক্ত করে কাশি দিতে হবে, হবে না।
আপনি যদি মাথার মধ্যে রাখেন আমি কাশি দেব, পেট শক্ত করে আর না করি, কিছুই করলাম না, পেছন দিকে বাঁকা হয়ে কাশি দিলাম, হবে না। খুব ইজি, একদমই। বাট তাৎক্ষণিক সমাধান হলো, যেহেতু হাতের কাছেই, হাতের নাগালেই ডাক্তার, ইউ কল এ ডক্টর এবং আপনি বিছানায় শুয়ে পড়েন। এখন প্রত্যেকটা বাড়িতেই রেফ্রিজারেটর আছে, আপনি ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করে উপরে শুয়ে থাকেন, বের করে আপনি মাজায় লাগাই দেন। নারকেলের তেল দেন, রসুন নাই এখন, বানানোর দেরি হবে, বাট নারকেলের তেল দিয়ে সুন্দর করে ওখানে ওয়েলি করে ওর উপরে ঠান্ডা দেন 10 থেকে 12 মিনিট। আপনি মাংসের টুকরা দিয়ে দেন না কেন, মাংস থাকে, মাংসের টুকরাটা নিয়ে ফ্রিজে ঠান্ডা যা কিছুই থাকে, ঠান্ডা বোতল হলেও হবে, ঠান্ডা পানির বোতল আছে, তাৎক্ষণিক যদি ওই জায়গায় দেয় অনেকটাই ব্যথা রিলিফ হয়ে যাবে। দিস ইজ দ্য রাইট ওয়ে টু, মানে দিস ইজ দ্য সঠিক ওয়ে, আমি যে চিকিৎসা করি দিস ইজ দ্য সঠিক ওয়ে। আচ্ছা। এবং এভাবে রোগীর কষ্ট কমে যায় এবং এটা প্রমাণিত, আমার এর উপরে পেপার আছে, এটা জার্নালে ছাপা হয়েছে। তার মানে একজন ব্যক্তি যদি হঠাৎ করে কোমর ব্যথায় আক্রান্ত হয়ে যায়, তাহলে তাৎক্ষণিক আপনার দেওয়া পরামর্শগুলো মানলে উনি খুব সীমিত সময়ের মাঝে এবং বেশি সময় উপরে শুয়ে থাকবে, দেখা যাবে যে উইদিন 24 আওয়ার্স রিলিফ হয়ে যাবে। বাট বাই দিস টাইম হাতের নাগালে ডাক্তার, ইউ কল দ্য ডক্টর, টেক দ্য প্রেসক্রিপশন, ফলো দ্য প্রেসক্রিপশন। এবং অবশ্যই কারণটা ফাইন্ড আউট করাটা খুব বেশি জরুরি, যাতে দীর্ঘদিন ধরে কোমর ব্যথা এবং কোমর ব্যথাটি তাদেরকে অফিস সহ বিভিন্ন জায়গায় নানাভাবে ভোগাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? প্রথম হলো দীর্ঘদিনের কোমর ব্যথা। কেন দীর্ঘদিনের কোমর ব্যথা হবে? আমাদের দেশে এখন এত ভালো ভালো চিকিৎসক যারা কোমর ব্যথার চিকিৎসা করে, তাহলে আপনার আমার আরেকজনের দীর্ঘদিনের কোমর ব্যথা হবে কেন? আমাদের ডাক্তার কাছে যেতে হবে। আমাদের দেশে এত ভালো ডাক্তার, এত ভালো ডাক্তার, তারা বিজ্ঞ, বিভিন্নভাবে অভিজ্ঞ, আপনি তার কাছে যান, তাহলে দীর্ঘদিনের কোমর ব্যথা হবে না। আমাকে মাঝে মাঝে, আমি তো লাইভ প্রোগ্রাম করি, মাঝে মাঝে রুগী ফোন করে, আমার খুব কোমর ব্যথা স্যার, কী করব? তো আমার তো প্রথম প্রশ্নই, কোমর ব্যথা কতদিনের? বললো কোমর ব্যথা 6 মাস। তাই আমি জিজ্ঞেস করলাম আপনি কয়জন ডাক্তার দেখাইছেন? একজনও দেখায়নি। বললাম কী বলেন আপনি, 6 মাস কোমর ব্যথা, আপনি একজন ডাক্তারও দেখান নাই, আপনি আমার কাছে ফোন করছেন। আপনি কালকে আগে আপনার নিকটস্থ ডাক্তার দেখান। কোথায় থাকেন? পাবনায় থাকি। পাবনা ওখানে ভালো ডাক্তার আছে, আপনি নিকটস্থ ডাক্তার দেখান। মানে এটাই হয়তো বা আমাদের ব্যর্থতা, যে আমাদের দেশে অধিকাংশ রোগী কোমর ব্যথাকে গুরুত্ব দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে পেইন কিলার খেতে থাকে ব্যথা হলে। সে কি করে? সে হাতের নাগালেই ডাক্তার না ভেবে হাতের নাগালেই ফার্মেসি, সরাসরি ফার্মেসি। সে গেল ফার্মেসি থেকে ওষুধ খেলো, ভালো লাগলো, আবার কিছুদিন চললো, এভাবে 6 মাস 1 বছর চলে। তা আপনি যেটা বলছেন যে অনেক দিনের কোমর ব্যথা, এই অনেক দিনের কোমর ব্যথার জন্যে আমি এবং আমার টিমের সদস্য আমরা সুন্দর একটা রীতি তৈরি করছি। রীতি, নিয়ম। কি নিয়ম? নিয়মের নাম হলো, যে কোনো রোগী আসুক, প্রথমেই তার হিস্ট্রি নেওয়া। আপনার কোমর ব্যথা, আমরা জিজ্ঞেস করি কতদিনের কোমর ব্যথা? 1 বছর। কোমর ব্যথা 1 বছর আগে হলো কেন? আপনার কোমর ব্যথা বাম দিকে না ডান দিকে? কোমর ব্যথা কোমরেই থাকে নাকি কোমর থেকে পায়ে যায়? এসব আমরা হিস্ট্রি নেই। আচ্ছা আচ্ছা। কোমরেই থাকে না কোমর থেকে পায়ে যায়, ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোমরেই থাকে, লোকাল পেইন। আর যদি কোমর ব্যথা কোমর থেকে পায়ে যায়, রেফার্ডেড পেইন। রেফার্ডেড পেইন মানেই ইট মাস্ট বি দেয়ার ইজ সাম রিজন, কম্প্রেশন। এই যে আমাদের এই যে লাল হয়ে আছে, এই লাল হয়ে আছে মানে এই প্রবলেম। সে গিয়ে নার্ভ কম্প্রেস করতেছে, তো নার্ভের কম্প্রেশন হচ্ছে। তো নার্ভের কম্প্রেশন হলে তাহলে আমরা ফাইন্ড আউট করি, আমরা কি করি, আপনার কোথায় ব্যথা হয়? আচ্ছা। ও রোগী বলে যে আমার তো পা পর্যন্ত ঝিঝি করে, তাহলে একদম লোয়ার পার্টে L5S1 আমরা দেখি। কখন ব্যথা হয়? যে ব্যথা হয় এরকম হাঁটলে। ওকে ফাইন, আমরা টেস্ট করি, পা উঠান। বলে পা তো উঠাতে পারি না, একটু এই ধরেন 5-7 ইঞ্চি ওঠার পরে আর ওঠে না, টাইট, আর উঠি না, আমি আর উঠাতে পারি না, কান্না করে দেয়। গেল। চিত হয়ে শুয়ে আছে, আমি শুয়ে থাকতে পারছি না, আমি চিত হয়ে শুয়ে থাকতে পারছি না, আমার পা ঝিনঝিন করে ব্যথা হচ্ছে। আপনি আস্তে করে পাটা ধরে প্যাসিভলি নিজে নিজে ধরে এনে আস্তে করে বুকের কাছে নিয়ে, কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়? অমুক জায়গায়। কয়টা ছেলে মেয়ে?
এটা কিন্তু চিকিৎসার জন্য দরকার নাই, বাট টু টক দ্য পিপল, ওর মাথা থেকে ব্যথা সরায় ফেলতে হবে, মাইন্ড কনভার্ট করার জন্য। ইয়েস, মাইন্ড কনভার্ট করলেন। 2-3 মিনিট পরে আপনি আস্তে আস্তে পাটাকে বেন্ড করলেন, স্ট্রেট বেন্ড করে বুকে লাগালেন, 90 ডিগ্রি করলেন। রুগী কি বলে জানেন? স্যার করলেনটা কি? আমি কেন? আমি তো কিছু করিনি, আমি আপনার সঙ্গে কথা বললাম আর আপনার পাটাকে আপনার বুকের দিকে নিয়ে আসছি, নিচে এই গল্প করতে করতে পা নড়াইছে। বললাম আমার তখন কষ্ট নাই। অর্থাৎ সে যখন লম্বা হয়েছিল, সে যখন দাঁড়িয়েছিল, তখন তার কম্প্রেস করতেছিল। আমরা দাঁড়ানোর পোস্টার হলো এক্সটেন্ডেড, আমি ওকে ফ্লেক্স করে দিলাম। ফ্লেকশন উইথ টোটাল, কি সেটা? টোটাল সাপোর্ট। অর্থাৎ চিত হয়ে শুয়ে আছে যখন, তখন তার ব্যাক তো সাপোর্টেড, তার ব্যাকের এক্সট্রা কোনো কিছু হচ্ছে না, কাজ করতে হচ্ছে না, তার ব্যাকের মাসেল রিল্যাক্স। তাহলে ব্যথা থাকবে কেন? এজন্য আমি মাঝে মাঝে ভাবি, বলি এই কোমর ব্যথা নিয়ে এরা আমার কাছে আসে কেন? কেন আসবেন আপনি কোমর ব্যথা নিয়ে আমার কাছে? এত ভালো ডাক্তার আমাদের দেশে আছে, আমি ছাড়া। আপনার হাতের নাগালের প্রচুর চিকিৎসক, যান তাদের কাছে, ওই ডাক্তারদের কাছে যান, তাদের দ্বারা চিকিৎসা নেন, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। আমি তো অনবরত বলতে থাকি, আমাকে ফোন করলেই কেউ ফোন করে বলি হাতের কাছেই ডাক্তার, যান আপনার বাসা কোথায়? অমুক জায়গায়। বাসা যান, ফার্মগেট বাসা, ফার্মগেটে প্রচুর ডাক্তার, ভালো ভালো ডাক্তার আছে, জানেন। আগে ফাইন্ড আউট করাটা প্রয়োজন। ইয়েস, ডায়াগনোসিস করার কোনো বিকল্প নেই। 2টা জায়গায়, একটা হলো আপনি আসলে আমরা জিজ্ঞেস করি ব্যথা কত দিনের, বেড়ে যায় বসলে না হাঁটলে, এরপরে আমরা রুগীটাকে শোয়াই, যেটা যে একটু আগে বললাম যে পা বাঁকা করলাম, সোজা করলাম, পা উঠাতে বললাম, পারে না। তার মানে এটার নাম হলো অ্যাসেসমেন্ট। হিস্ট্রি, কথা বলছি, হিস্ট্রি নিছি, অ্যাসেসমেন্ট। রুগীকে ধরছি, রুগীকে ঘৃণা করি নেই। অর্থাৎ আমি সবসময় বলে থাকি রুগী হলো আমাদের জীবিকার উৎস। তো রুগীকেই যদি না ধরে, জীবিকা পাবো কোথা থেকে? উৎস আসবে কোথা থেকে? দিস ইজ মাই অপিনিয়ন। এটা অনেকেই হয়তো অন্যভাবে নিতেও পারে, বাট আমি সবসময় বলে থাকি, আমার চেম্বারে লেখা আছে রুগীরা আমাদের জীবিকার উৎস। একদম পোস্টার, একটা পোস্টার তৈরি করে আমার চেম্বারে আমি লাগাই রাখছি। তাহলে আমি কি করি? ওনাকে ধরি, ওনাকে দেখি ওনার কোথায় প্রবলেম, বলে মাজায় প্রবলেম, ওনার মাজার কাপড় সরাই, সে মহিলা হোক আর পুরুষ হোক, আমরা মাজার কাপড় সরাই দেখি। তো মাজায় আমরা 2টো টেস্ট করি ইনিশিয়ালি, একটা হলো আমরা পাইরিফর্মিস দেখি, আর একটা হলো আমরা এসআই জয়েন্ট দেখি। যদি রিরির করে আপনার পায়ে যায়, অধিকাংশ সময় দেখা যায় যে পাইরিফর্মিস মাসেল সাইটিক নার্ভকে কম্প্রেস করছে। আচ্ছা, তো তার পায়ে যাবে, দাঁড়াইছে, কন্ট্রাক্ট করছে, সে মুভ করছে, এটা রোটেশন করে। পাইরিফর্মিস রোটেট দ্য হিপ। তো আমরা হাঁটার সময় একটা রোটেশন হয়, চাপ লাগে, ব্যথা হয়। মানে এগুলো খুব ছোট ছোট জিনিস চিন্তা করতে হবে। তাহলে আমি ওইটাকে রিলিভ করে দেব। সেখান থেকে তো আমাকে রুগী দেখতে হবে। এমন নয় কেমন আছেন, আমার কাছে আসছেন, কি কষ্ট, মাজা ব্যথা, ও আচ্ছা সেই করেন। নো, আমরা এটা করি না। মানে একটা রোগীকে অ্যাসেসমেন্ট করার কোনো বিকল্প নেই। সেটাই বলছি। ডায়াগনোসিস করার ক্ষেত্রে রোগীকে এক্সারসাইজ কতটুকু করতে পারছে, পা কতটুকু মুভ করতে পারছে এবং ব্যথাটা ঠিক কোন জায়গা থেকে আসছে, এটা যদি হাত দিয়ে না নেড়ে বোঝা যায়, তাহলে তো কখনো ফাইন্ড আউট করা সম্ভব না। আপনি পারবেন না। নিশ্চয়ই। তাহলে আমরা অ্যাসেসমেন্ট করে বের করলাম কি আছে তার। আমরা দেখলাম মাথা উঠান, তো উপর হয়ে সময় মাথা পারানো ওঠাতে, তাহলে তার এক্সটেনশন মাসেল গন নাই, কেস ফিনিশ। আপনার ওনাকে উপর করে শোয়া পা হাঁটু বাঁকা করে বললাম একটু উঁচু করেন, আমরা গ্লুটস মাসেল দেখতে চাচ্ছি, ওঠাতে পারে না, স্যার পারেন ওঠাতে। তাহলে এই মাসেল কি করতে হবে? এই মাসেলের পাওয়ার বাড়াতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া পাওয়ার বাড়ানোর কোনো পৃথিবীতে কোনো উপায় নেই। আপনি যদি বলতে পারেন একটা ওষুধের নাম যে এই ওষুধ খেলে ওই লোকের পাওয়ার বাড়বে, কখনোই সম্ভব নয়। এবং এই ধরনের ব্যথাগুলোতে দীর্ঘদিন ধরে যে কোমর ব্যথা, মাসেলের পাওয়ার কমে গিয়েছে, কিংবা কোনো মাসেল কোনো নার্ভকে কম্প্রেশন করে রেখেছে, এগুলোর ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ নেই ফিজিওথেরাপি ছাড়া। আপনি ওকে উপর করে শোয়ান, শোয়ে আপনি আস্তে করে হাঁটু বাঁকা করে
হাঁটু বেন্ড করে রোটেট করেন, রোটেট করলেই আপনি ওই পাইরিফর্মিস একজ্যাক্টলি কোথায় কষ্ট দিচ্ছে পাবেন। রোটেট করে দরকার হলে একটা অ্যাসিস্ট্যান্ট নেন, রোটেট করলেন, এই পজিশনে ব্যথাটা হয়। আপনি আঙ্গুল দিয়ে সোজা সেই ক্ষেত্রে আপনাকে একটু জানতে হবে যে পাইরিফর্মিস এই স্যাক্রাম আর লাম্বারের এখান থেকে উঠে এসে এখানে মানে ফিমারে লাগে, এটা জানতে হবে। দক্ষ বিশেষজ্ঞের কাছে যাওয়াটা জরুরি, কিন্তু আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিরা সঠিক সময়ে চিকিৎসকের কাছে যায় না, কিংবা কোনো মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের কাছে যায় না। একদম শেষ প্রান্তে স্যার, আপনার পরামর্শ কি থাকবে এই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে? আমি পরামর্শ দেব, প্রথম হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? কারণ আমার দেশে অনেক ভালো ভালো চিকিৎসক আছে যারা ব্যাকের চিকিৎসা করে, এবং তারা হাতের নাগালে। আপনি তাদের কাছে প্রথম যাবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা নেবেন না, এবং আপনি ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি ভালো বোধ করবেন। একদমই স্যার, আলোচনার একদম শেষ প্রান্তে, এবং যেই কথাটি না বললেই নয় যে প্রাথমিক পর্যায়ে যদি ডিজিজ শনাক্ত করা সম্ভব হয়, সেক্ষেত্রে জটিলতার পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, যেটা আমাদের দেশে অধিকাংশই আমরা করি না। প্রাথমিক অবস্থা যদি আপনার কাছে যেত, হয়তো বা মাসেলের যে আপনি বলছিলেন যে স্ট্রেন যেটা কমে গিয়েছে, সেটা হয়তো বা কম এক্সারসাইজের মাধ্যমে সম্পূর্ণ করা যেত। পরবর্তীতে এক্সারসাইজের মাত্রা কিংবা ফিজিওথেরাপির মাত্রাটিও লেন্দি হতে থাকে। এবং আমি কিন্তু ইনিশিয়ালি প্রথম কথার সময় একটা কথা বলে আসছি, সেটা এভাবে নিতে হবে রুগীদের, যে হঠাৎ করে আমার ব্যথা বেড়ে গেল, কি করব। হঠাৎ করে ব্যথা বেড়ে গেল, উপর হয়ে শুয়ে পড়েন, নারকেল তেল রসুনের যেটা আছে এটা করেন, এরপরে ওখানে ঠান্ডা সেক দেন। যদি কোনো প্রকার ঠান্ডা সেক না থাকে, মাংসের টুকরা হলেও আছে। আর এক্ষেত্রে প্রতিটি পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তাকে আমি বলবো আপনার বাসায় এ ধরনের একটা টাওয়াল নেন, নিয়ে এটাকে ভাঁজ করেন, তারপরে পানিতে ভিজান, হালকা চেপে পলিথিনের মধ্যে দিয়ে নরমাল ফ্রিজে রাখাটা জরুরি। কোনো না কোনো সময় বাড়ির যে কোনো সদস্য অসুস্থ হয়ে যেতে পারে কোমর ব্যথা। শুধু কোমর ব্যথা না, আমার মা ধরেন রান্না করতে গেছে, আমি মাকে দেখেছি রান্না করতেছে, গরম পড়ছে, তা আমার বাসায় তো আছেই, মা ওইটা নিয়ে লাগাই দেয়, তার আর পোড়াও থাকে না, তার ফুসকাও পড়ে না। খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার, একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। এত চমৎকারভাবে এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, প্রত্যেকটা দর্শক এই তথ্যের মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাকেও ধন্যবাদ, দীপ্ত টিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন কোমর ব্যথা রোধে নিজেরা সচেতন হই, সচেতন আনি নিজেদের জীবনযাত্রায়, এবং সেই সাথে আমরা কোন ভঙ্গিমায় বসছি, কোনভাবে চলাফেরা করছি, এবং আমাদের পোস্টার কেমন রয়েছে, এটি নিয়েও সচেতন হই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।